বন্ধুরা, এবার এসএসসির পর কোপ পড়েছে প্রাথমিক চাকরির উপর। কারণ প্রাথমিক 53,000 পুরো প্যানেলটাই এবার বাতিল হতে চলেছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো, যে কত সালের চাকরি আর কি কি পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে হঠাৎ সিদ্ধান্ত বদল করলো রাজ্য এসএসসিকে নিয়ে। কি সিদ্ধান্ত, আবার কি সিদ্ধান্ত নিল, পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো যে রাজ্য কি সিদ্ধান্ত নিল। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে মুর্শিদাবাদের অশান্তিতে 3 মাস ধরে পরিকল্পনা করা হয়েছে। এটা পুরো প্রি প্ল্যানিং মুর্শিদাবাদের ঘটনাটা। বিদেশ থেকে এসেছে টাকা, পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো প্রথমত বলি যে এসএসসির পরে এবার কোপ পড়তে চলেছে প্রাথমিকের উপর। প্রাথমিকের পুরো প্যানেলটাই বাতিল হতে চলেছে। তবে কত সালের কি কি পুরো ডিটেলসে আপনাদেরকে বলছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। মানে এবার চাকরির যে দুর্নীতি, সেটা কিন্তু এক এক করে সামনে আসছে, যেখানে চাকরিগুলো হু হু করে বাতিল হচ্ছে। বন্ধুরা, তো প্রথমত আপনাদেরকে বলি যে নিয়োগ দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 25,752 জন। এসএসসি 2016 সালের পুরো গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বর্তমানে এই ইস্যুতে ধুন্ধুমার পরিস্থিতি রাজ্যে। হকের চাকরি ফেরানোর যারা যোগ্য হকের চাকরি ফেরানোর দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন যোগ্যরা। এরই মধ্যে এবার ভয় ধরাচ্ছে প্রাথমিক দুর্নীতি নিয়ে। টেট মামলা উঠবে হাইকোর্টের নয়া বেঞ্চে। বুঝতে পেরেছেন? এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম রায়ের পর থেকে আশঙ্কায় ভুগছেন প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা। আইনজীবীদেরও একাংশের আশঙ্কা এবার কোপ পড়তে চলেছে প্রাথমিক শিক্ষকদের চাকরির উপরে। কিন্তু কেন? 2016 সালে 32,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। এরপর ওই সংখ্যক চাকরি খারিজ করে দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। 2023 সালে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 32,000 শিক্ষকের দাবি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় ডিভিশন বেঞ্চে আপিল করা হয়েছিল রাজ্যের তরফ থেকে। হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশ বদল করে আদালত জানায়, আপাতত ওই শিক্ষকরা কাজ করতে পারবেন ঠিকই, কিন্তু পরে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। বুঝতে পারছেন যে পরে নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে ওই 32,000 শিক্ষকের। সেখানে ব্যর্থ হলে তাদের চাকরি যাবে। সেখানে যদি তারা ব্যর্থ হয় তাহলে কিন্তু তাদের চাকরি যাবে। এদিকে এই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতে হাইকোর্টের সব নির্দেশই সেই সময় খারিজ করে দেয়। তবে মামলা ফের হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা ওঠে অতীতে। এরই মধ্যে সম্প্রতি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেন। এবার শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। কি নিয়ে ভয়টা কিসের জন্য বা কেন, তাই তো? প্রাথমিকের মামলায় কোনো প্যানেল প্রকাশ পায়নি। তবে এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশনের কাছে যেমন কোনো উত্তরপত্র বা ওএমআর সিট নেই, তেমনি ঠিক তেমনভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও এই প্রাথমিক নিয়ে নেই কোনো ওএমআর সিট। এসএসসির মতো প্রাথমিকের ক্ষেত্রেও পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। তাই সেক্ষেত্রে গোটা প্যানেল বাতিলের আশঙ্কা থেকেই যাচ্ছে বলে আইনজীবী মহলের একাংশের মতামত। এটা প্রাথমিকের 2016 ও 2020 নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। 2016 আর 2020 সালের নিয়ে এইসব হচ্ছে জলঘোলা। ঠিক আছে? 2016 সালের ভিত্তিতে 82,989 জন ও 20 সালের ভিত্তিতে 16,500 জনকে নিয়োগ করা হয়েছিল। যদি এক্ষেত্রেও দুর্নীতির জেরে গোটা প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নেয় আদালত, তাহলে এই দুই প্যানেলের
বাতিলের আশঙ্কা থেকে যাচ্ছে। মানে এই 2 সালের পুরো প্যানেলটাকেই বাতিল করার কিন্তু একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবার হাইকোর্টের নতুন বেঞ্চে এই মামলা কোন মোড় নেই সেটাই কিন্তু এবার দেখার পালা। বুঝতে পারছেন যে প্রাথমিকের চাকরিও কিন্তু ডগমগ করছে, যেখানে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারাও চাকরি হারাতে চলেছেন, সেখানেও বড় ধাক্কা। কারণ প্রথম যেই বিচারপতি ছিলেন বা যেই বেঞ্চে ছিল সেখানে কিন্তু সরে দাঁড়িয়েছেন বিচারপতি, এবার নতুন করে কিন্তু এই মামলাটার দায়িত্ব নিয়েছেন। দেখা যাক সেখানে কি হচ্ছে, পুরো ডিটেলসে আপনাদেরকে সমস্ত তথ্য তুলে দেব। তবে বিরাট বড় একটা টেনশনের ব্যাপার যে এসএসসির পর এবার প্রাথমিক চাকরি বাতিল হতে চলেছে। এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে মানে হঠাৎ করে সিদ্ধান্ত বদল করলো রাজ্য। কি সিদ্ধান্ত নিল এসএসসিকে নিয়ে আর কোন সিদ্ধান্ত বদল করলো সেটা এবার আপনাদেরকে বলি। রাজ্য মানে স্থির করতে পারছে না যে করবো তো করবোটা কি। চাকরি বাতিলের ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। সম্প্রতি নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি যে চাকরিটা 2016 সালের পুরো প্যানেল যে বাতিল করেছে সুপ্রিম কোর্ট, চাকরি গিয়েছে প্রায় 26,000 জনের। এই নিয়ে টানাপোড়েনের চলছে রাজ্যের। এর মধ্যে শিক্ষকের বদলি নিয়ে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। তুলে নেওয়া হলো পূর্বের নির্দেশিকা, যেই নির্দেশিকাটা আগে দেওয়া হয়েছিল সেটা কিন্তু তুলে নেওয়া হলো। বলা হচ্ছে এখানে 2023 সালে সারপ্লাস ট্রান্সফারের অধীনে বদলি চালু হয়েছিল। এবার সেই নির্দেশিকা প্রত্যাহার করলো শিক্ষা দপ্তর। উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলিতে ছাত্র এবং শিক্ষকের সংখ্যার অনুপাত ঠিক রাখতে এই সারপ্লাস বদলি চালু করেছিল রাজ্য সরকার। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক মিলিয়ে এখন পর্যন্ত এই আওতায় উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক পর্যন্ত এই দুটো মিলিয়ে এর আওতায় 605 জন শিক্ষক ও শিক্ষিকাকে বদলি করা হয়েছে, অলরেডি হয়ে গেছে। প্রথম থেকেই এই বদলি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তাদের অভিযোগ ছিল প্রশাসনিক বদলির কারণ দেখিয়ে তাদের অনেক দূরে বদলি করা হয়েছে। এবার উত্তপ্ত আবহে শিক্ষকদের নিয়ে বড় পদক্ষেপ নিলেন। সূত্রের খবর, এই বদলির অধীনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এতদিন বদলি করা হয়েছে তাদের ফের নিজেদের পুরনো স্কুলে ফেরানো হবে। যাদেরকে বদলি করা হয়েছে সেই 605 জনকে তাদেরকে পুনরায় আবার সেই পূর্বের স্থানে নিয়ে আসা হবে। শিক্ষক সংগঠনের দাবি, শিক্ষকদের দাবি যে বহু স্কুল শিক্ষকের অভাব থাকা সত্ত্বেও এর আওতায় শিক্ষক শিক্ষিকাকে দূরবর্তী স্থানে বদলি করা হয়েছে। বলা হচ্ছে এখানে যে শিক্ষক শিক্ষিকাদের দূরবর্তী স্থানে বদলি করা হয়েছে। আর স্কুলে শিক্ষকদের এখন যে অভাব সেটা তো আমরা বুঝতেই পারছি, সেই দাবি কিন্তু শিক্ষকরা করেছেন। যেখানে 50 কিলোমিটারের মধ্যে বদলির নিয়ম রয়েছে সেখানে তাদের 150 থেকে 300 কিলোমিটার, পয়েন্ট টু বি নোটেড, যে 150 থেকে 300 কিলোমিটার দূরে বদলি করা হয়েছে, যার জেরে তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক শিক্ষকের অভিযোগ, বহু বছর দূরে চাকরি করে উৎশ্রী বলা হচ্ছে যে বহু বছর আমি কিন্তু অলরেডি আগে চাকরি করেছি, সেখান থেকে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বাড়ির কাছাকাছি বদলি আসার পরও তাদের অন্যত্র বদলি করা হয়েছে। অনেকের দাবি মেডিকেল কারণ দেখিয়ে 120 জনকে তাদের না জানিয়ে বদলি করে দেওয়া হয়। সব মিলিয়ে ক্ষোভ বাড়ছিল শিক্ষকদের মধ্যে। এই অবস্থায় সেই বদলির নির্দেশ কিন্তু প্রত্যাহার করা হলো, শিক্ষা দপ্তরকে প্রত্যাহার করা হলো। তো সেটা কিন্তু রাজ্যেরই সিদ্ধান্ত ছিল যে এইসব করা হবে, যে নিয়ে আপনাদেরকে প্রতিবেদনে আমি বলেছি। কিন্তু হঠাৎ করে রাজ্য এবার এই সিদ্ধান্ত নিল যে না, এটা কোথাও না কোথাও ভুল হচ্ছে বা এটা আমাদেরকে চেঞ্জ করা উচিত। এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে মুর্শিদাবাদে যা অশান্তি হচ্ছিল বা যেটা দাঙ্গা হচ্ছিল আর সেই ক্ষোভ এখনও রয়েছে, তাই না? তো সেখানে যে এই যে অশান্তি, এই অশান্তিটা পুরো প্রি প্ল্যানিং অশান্তি। সেটা নিয়ে বেশ পরিকল্পনা করা হয়েছে, বিদেশ থেকে টাকা এসেছে।
আপনাদেরকে বলি ডিটেলসে যে রেল লাইনের পাথর মজুত, বাণিজ্যিক প্রতিষ্ঠানে লুটপাট, বাছাই করে নির্দিষ্ট বাড়িতে হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস, অগ্নিসংযোগ, সড়ক ও রেল যোগাযোগ থমকে দেওয়া, একের পর এক ছবি সাজালে মনে পড়ে যায় বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অশান্তির কথা। মুর্শিদাবাদের অশান্তির ঘটনার সঙ্গে বিস্তর মিল রয়েছে তার। বাংলাদেশ আর এই মুর্শিদাবাদের যে ঘটনা সেটার মধ্যে কিন্তু বেশ মিল রয়েছে। মানে বলা হচ্ছে এখানে যে ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বাংলা। মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জের অশান্তি পূর্ব পরিকল্পিত। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে আগুন ছড়িয়েছে সেটা আচমকা কোনো জনরোষের জন্য নয়। এই এলাকাগুলোকে অশান্তি করতে ব্লু প্রিন্ট তৈরি হয়েছে 3 মাস ধরে। হামলার পিছনের কারণ বিশ্লেষণ করে এমনটাই তথ্য প্রকাশ এসেছে। ওয়াকফ আইন শুধুমাত্র একটি ঘুঁটি। বলা হচ্ছে এখানে যে ওয়াকফ আইন শুধুমাত্র একটি ঘুঁটি। এই অশান্তি ছড়ানোর মূলে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট তালিকা থাকা 2টি সংগঠন। তার সঙ্গে যুক্ত হয়েছে এপারের কিছু সুযোগ সন্ধানী মানুষ। উস্কানি, ইন্ধন, সাহায্য এমনকারী গেরিলা কায়দায় হামলা চালানোর জন্য বেশ কিছু লোকজনও চোরা পথে এসেছে বাংলাদেশ থেকে। জানা গিয়েছে মুর্শিদাবাদের কয়েকটি খারিজি মাদ্রাসায় প্রায় 1 মাসের বেশি সময় ধরে থাকছিল ওই অবৈধভাবে আসা বাংলাদেশিরা। বিএসএফের পক্ষ থেকেও জানানো হয়েছে ওপার থেকে অশান্তি ছড়ানোর কাজে মদত দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, হামলার দিক ঠিক করতে শুক্রবার সীমান্তের ওপার থেকে 30টির বেশি ফোন এসেছে জঙ্গিপুর মহকুমায়। আন্দোলনকে সামনে রেখে অশান্তি ছড়ানোর ছিল তাদের মূল। ইতিমধ্যে 70টি মোবাইল কলকে চিহ্নিত করা হয়েছে। 70টি মোবাইলের কলকে চিহ্নিত করা হয়েছে। এমন 50 জনের হদিশ গোয়েন্দারা পেয়েছেন যারা এই হাঙ্গামার পরিকল্পনায় যুক্ত ছিল। বুঝতে পারছেন? গোয়েন্দারা জেনেছেন যে ফেব্রুয়ারি মাসে লালগোলা সীমান্তের এক প্রত্যন্ত গ্রামে বিশেষ সভা বসেছিল 2 বাংলাদেশি সংগঠনের। জানা যাচ্ছে অশান্তির জন্য লজিস্টিক সাপোর্ট এবং অর্থ সরবরাহ করেছে এমন 2টি স্বেচ্ছাসেবী সংগঠনের নামও সামনে এসেছে। অস্থিরতা তৈরি করার জন্য অর্থ এসেছে তুরস্ক থেকে। কাশ্মীরের বিভিন্ন প্রান্তে এক সময় যেভাবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়া হতো, ঠিক একই কায়দায় মুর্শিদাবাদের ওই 3 অংশে হামলা হয়েছে। গোয়েন্দারা বলছেন জঙ্গিপুর মহকুমার যে সমস্ত অংশ রেলপথে রয়েছে সেখান থেকে পাথর জোগাড় করার কাজটা গত 2 মাস ধরে চালানো হয়েছে। একাধিক বাড়ির ছাদেও মজুত করা হয়েছে পাথর। বুঝতে পারছেন কতটা প্রি প্ল্যানিং ঘটনাটা ঘটানো হয়েছে, যেখানে বলে না আচমকা কিছু হয়নি, করানো হয়েছে প্রি প্ল্যানিং। আর এটা একটা জাস্ট বাংলাতে যেটা আমরা আশা করিনি, যেটা কোনোদিন ভাবিনি যে বাংলাতে হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা হবে, ঠিক সেটা ঘটানোর একটা প্ল্যানিং চলছিল। কারণ বাংলাদেশের যে ঘটনাটা ঘটেছিল সেখানে তারপরে অনেক ভিডিও এমনি ভাইরাল হয়েছে, যে ভিডিওগুলোতে আমরা দেখেছি যে বারবার বাংলাকে নিয়ে থ্রেট দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গকে নিয়ে থ্রেট দেওয়া হয়েছে, তাই তো এই ছিল কি তথ্য। এবার একটু আমাদেরকে বলি খুবই গুরুত্বপূর্ণ কথা, যে কোর্টের প্রাক্তন বিচারপতি হঠাৎ করে নাম না নিয়ে দিদিকে, মুখ্যমন্ত্রীকে কিন্তু একটা বেশ কথা বলেছেন। বাঘিনীকে কেন বাঘ খুঁজে দিচ্ছেন না? বুঝতে পারছেন? বলা হচ্ছে বাঘিনীকে কেন বাঘ খুঁজে দিচ্ছে না। নাম না করে ফের মমতাকে আক্রমণ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন তুলে বাঙালির উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল রাজনৈতিক মহলে। তৃণমূল তো বটে, নিন্দা করেছিল সিপিএম, বিজেপি, কংগ্রেসও। তার রেস কাটতে না কাটতে ফের তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন এই সাবেক জাস্টিস। ফের একবার তা নিয়ে শুরু হয়েছে চর্চা। তিনি দিন কয়েক আগে নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন প্রাক্তন বিচারপতি মার্কণ্ডে কাটজু। বাঙালির উদ্দেশ্যে প্রশ্ন করেন, বাঙালিরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভালো স্বামী খুঁজে দিচ্ছে না? এই পোস্ট নিয়ে হইচই হতে তা সরিয়ে দেওয়া হয়। এবার ফের একটি পোস্ট করলেন এই প্রাক্তন জাস্টিস। আবারও বাঙালির উদ্দেশ্যেই প্রশ্ন ছুড়েছেন তিনি। মার্কণ্ডে লিখেছেন, বাঙালিরা কেন নিজের বাঘিনীর জন্য বাঘ খুঁজে পাচ্ছে না? নিজের পোস্টে কারোর নাম নেননি এই প্রাক্তন বিচারপতি, তবে তার এই পোস্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যে এই নিয়ে শুরু হয়েছে চর্চা। যাই হোক, মানে উনি একটা পোস্ট করেছেন, যেটা নিয়ে যেহেতু আগে উনি একটা পোস্ট করেছিলেন ডাইরেক্ট নাম নিয়ে, তো এবার কিন্তু নাম নেননি, কিন্তু একটা পোস্ট করেছেন যেখানে ইঙ্গিত করা হচ্ছে যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মেরে কথাগুলো বলছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে এবার এসএসসির পর কিন্তু প্রাথমিক চাকরি বাতিলের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। দেখা যাক আগামীতে কি হচ্ছে। আর বাতিলের আশঙ্কা না, বাতিল হবে, আপনাদেরকে বলে রাখলাম, বাতিল হবে। যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা।